বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র মাহে রমজানের মোবারকবাদ নিও। তোমরা সকলে নিশ্চয় ঘরে বসে ভালো আছো। করোনায় যখন সারা বিশ্ব থমকে গেছে, তখন আমাদের কিন্তু থমকে থাকলে চলবে না। আমাদেরকে নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে সামনের দিকে। নামাজ কালাম, কোরআন হাদিস তথা নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সংসদ বাংলাদেশ টেলিভিশনের ক্লাসগুলো দেখছো, পাশাপাশি বাড়ির কাজগুলো করে রাখছো নিশ্চয়ই। সেই সাথে আমিও চেষ্টা করছি তোমাদেরকে কিছু দেওয়ার। স্বাগতম। আমি তাহিরা আক্তার বানু, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। আজ নবম শ্রেণী জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, সূর্য রয়েছে, আলোক রশ্মি এসে কোথায় পড়ছে? এই যে সবুজ উদ্ভিদটি দেখতে পাচ্ছ, পাতায় সবুজ উদ্ভিদের পাতায় এসে পড়ছে। এরপর দেখো, পানি, মাটির কণায় যে পানি রয়েছে, সেই পানি কি করে? উদ্ভিদ মূলরোমের সাহায্যে পাতায় পৌঁছে দেয়। আর বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেই কার্বন ডাই অক্সাইড কোথায় যায়? পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে। পাশাপাশি দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে বাহিরে বেরিয়ে আসছে বাতাসে। আর শর্করা, সুগার অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে তাহলে কোন শক্তিতে রূপান্তরিত করছে? হ্যাঁ, ঠিক ধরেছ, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রিয়াটি দেখে নেই। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 CO2 প্লাস 12 অণু পানি, 12 H2O, আলো এবং ক্লোরোফিলের সহায়তায় 1 অণু শর্করা, C6H12O6 প্লাস 6 অণু পানি, 6H2O প্লাস 6 অণু অক্সিজেন, 6O2 উৎপন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমরা খাতায় লিখে নাও। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলতে পারো তোমরা? হ্যাঁ, ঠিক ধরেছ, এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ। ধন্যবাদ তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালোক সংশ্লেষণের ইংরেজি হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তোমরা প্রস্তুত তো সবাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে তা হলো সালোক সংশ্লেষণ কাকে বলে তা লিখতে পারবে, সালোক সংশ্লেষণের পর্যায়গুলো বর্ণনা করতে পারবে, পর্যায় দুটি ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে এবং কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ C3 ও C4 ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক সালোক সংশ্লেষণ কাকে বলে। তোমরা লিখেও নিতে পারো, আবার মনেও রাখতে পারো। সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন কণা গ্রহণ করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং সেই শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং কোষের পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে ধারাবাহিক বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো, 1898 সালে বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন।
আসলে সালোক সংশ্লেষণ শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ফটোসিনথেসিস, যা প্রচলন করেন কে? বার্নেস 1898 সালে। আর এই ফটোসিনথেসিস শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি ফটো আর একটি সিনথেসিস। ফটো অর্থ আলো, সিনথেসিস অর্থ সংশ্লেষ। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক পর্যায়। সালোক সংশ্লেষণ একটি দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করেন? দুটি পর্যায়ে ভাগ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি লিখেও নাও খাতায়। একটি হচ্ছে আলোক পর্যায়, অপরটি আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবার আলোচনা করব আলোক পর্যায় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা একটু পরেই দেখতে পারবো যে এই পর্যায়ে আমাদের অবশ্যই আলোর প্রয়োজন হবে। আলো অবশ্যই প্রয়োজন পড়বে এই পর্যায়ে। আর এই প্রক্রিয়ায় এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়ন, এবং রূপান্তরিত শক্তি এই এটিপির মধ্যে সঞ্চিত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়ন সৃষ্টিতে কার ভূমিকা রয়েছে? ঠিক ধরেছ, ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল অণুর ভূমিকা রয়েছে। দেখো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি সূর্য, অর্থাৎ আলোক পর্যায়ে আমাদের অবশ্যই সূর্যের প্রয়োজন এবং ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল অণুর ভূমিকা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো মনে হতে পারে এটিপির পূর্ণরূপ কি? এসো দেখে নেই। এটিপির পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট তোমরা লিখে নাও। NAD এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড। আমি আবারও বলছি, নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। NAD এর পূর্ণরূপ নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। NADP এর পূর্ণরূপ লিখে নাও তোমরা, নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADPH এর পূর্ণরূপ বিজারিত নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আবারও বলছি, বিজারিত নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ADP এর পূর্ণরূপ এডিনোসিন ডাইফসফেট। PI এর পূর্ণরূপ ইনঅর্গানিক ফসফেট। GTP এর পূর্ণরূপ গুয়ানোসিন ট্রাইফসফেট। GDP এর পূর্ণরূপ গুয়ানোসিন ডাইফসফেট। FAD এর পূর্ণরূপ ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সব লিখে নিয়েছো এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ রাখবে, ক্লাসে আমি ধরব। এবার আসা যাক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আলোক পর্যায়ে সূর্যরশ্মি তো অবশ্যই প্রয়োজন, এবং এই যে পাতার মেসোফিল টিস্যু যে আছে, আমরা যখন রান্না করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন কিন্তু আমাদের একটা পাত্রের প্রয়োজন পড়ে। যেটাই রান্না করি না কেন পাত্রের প্রয়োজন পড়ে। ঠিক তেমনি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি জানো? প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল টিস্যু। এই যে এখানে মেসোফিল টিস্যু রয়েছে পাতার, এই মেসোফিল টিস্যুই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু আগেই দেখেছো স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে কি করছে? মূলের মাধ্যমে পানি শোষণ করে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। তাহলে কি করে এরা? পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এবং এই যে দেখো স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে
কি করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছ, এই কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে কোথায় গ্রহণ করে এবং যা মেসোফিল টিস্যুর, এই যে মেসোফিল টিস্যু রয়েছে, এই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে বলছি, জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে জলজ উদ্ভিদ কি করে, পানিতে যে কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত অবস্থায় থাকে সেটি গ্রহণ করে। আরেকটা মনে রাখবে বিষয়, সেটি হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%, কত পার্সেন্ট, 0.03%, এবং পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3% রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তোমরা, এই যে পাতার মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম আছে, সেই গ্রানামে ক্লোরোফিল অণু, গ্রানামে কি করে, ক্লোরোফিল অণু আলোকরশ্মির, এই যে আলোকরশ্মি, আলোকরশ্মির ফোটন শোষণ করে। তাহলে ক্লোরোফিল অণুগুলো কি করবে, আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে, কি করে দেখো, শক্তি সঞ্চয় করে এডিপি, এবং এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে কি তৈরি করে, এটিপি তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখতে পাচ্ছ যে মুক্ত ফসফেট, ইনঅর্গানিক ফসফেট এডিপির সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, এটিপি তৈরি করে। এডিপির পূর্ণরূপ কিন্তু আমরা একটু আগেই দেখেছি, আমি তারপর একটু বলে নিচ্ছি, এডিনোসিন ডাই ফসফেট, আর আইপি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে কি বলে বলতে পারবে? হ্যাঁ, ঠিক ধরেছ, এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। কি বলে? ফটোফসফোরাইলেশন। তোমরা যদি এর সংজ্ঞা লিখতে চাও তাহলে লিখে নিতে পারো, আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আরেকবার বলছি, আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে কি বলে? ফটোফসফোরাইলেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আলোক পর্যায়ে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে কি হয়? তোমরা ঝটপট খাতায় লেখার চেষ্টা করো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, ঠিক ধরেছ, অক্সিজেন উৎপন্ন হয়, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। তাহলে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে কি হয়? অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রক্রিয়াকে কি বলে? ঠিক ধরেছ, এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। সংজ্ঞাটি তোমরা লিখে নিতে পারো। আলোক পর্যায়ে সূর্য শক্তির সাহায্য নিয়ে, আমি আবার বলছি, আলোক পর্যায়ে সূর্য শক্তির সাহায্য নিয়ে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটনে পরিণত হয়। পানির এরূপ ভাঙনকে বলা হয় ফটোলাইসিস। পানির এরূপ ভাঙনকে ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন বলে। ফটোলাইসিসকে আরেকটি কি বলে? পানির সালোক বিভাজন। তাহলে এই যে ফটোলাইসিস প্রক্রিয়ার পরে কি ঘটে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো দেখা যাক ফটোলাইসিস প্রক্রিয়ার পরে কি ঘটে। গুড। ওই যে আমরা একটু আগে দেখেছি, পত্ররন্ধ্রের মাধ্যমে অক্সিজেন বাতাসে চলে যায়,
ঠিক তাই পানি বিয়োজিত হয়ে যে অক্সিজেন উৎপন্ন হয় তা পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাসে চলে যায়। ইলেকট্রন যা ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে। আর হাইড্রোজেন আয়ন এনএডিপি কে বিজারিত করে কি তৈরি করে? NADPH প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি মনে রাখবে। এরপর শুরু হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বলে রাখি, আলোক নিরপেক্ষ পর্যায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে থাকে। এখন আসা যাক আলোক পর্যায়ে কি কি উৎপন্ন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক বলতে পেরেছ, আলোক পর্যায়ে এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে এই পর্যায়ে অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে এদের সহায়তায় অর্থাৎ আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়নের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তথা শর্করা উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে। কয়টি গতিপথ? 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমরা খাতায় লিখে নাও। গতিপথ 3টি হলো ক্যালভিন চক্র বা C3 গতিপথ, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ, ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আজ এই দুটি চক্র নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কেলভিন চক্র বা C3 গতিপথ, অপরটি হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যালভিন চক্র বা C3 গতিপথ। এখানে দেখো, পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড পাতার কোষে প্রবেশ করছে এবং সেখানে কি হচ্ছে দেখো, পাতার কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5 ডাইফসফেট। আমি আবারও বলছি, যেহেতু নতুন শব্দ তোমরা এটি খাতায় লিখেও নিতে পারো। 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্থায়ী কিটো অ্যাসিড বলেই, এটি অস্থায়ী বলেই সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যায়। ভেঙে গিয়ে দেখো 3 কার্বন বিশিষ্ট 2 অণু, কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট কয় অণু? 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। 3PGA C3H7O7P লিখে নাও তোমরা, তৈরি হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, এটি প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ, সেজন্যই কিন্তু এই চক্রকে C3 গতিপথ নামে অভিহিত করা হয় বা C3 গতিপথ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে আলোক পর্যায়ে যে উৎপন্ন এটিপি ও NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো, সেটিকে ব্যবহার করে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হয়? 3 ফসফোগ্লিসারালডিহাইড। আমি আবার বলছি, 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও। এখন দেখো, এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এটি থেকে ক্রমাগত বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা ও অপরদিকে রাইবুলোজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকে। কি কি তৈরি হয়? শর্করা এবং রাইবুলোজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করলেই দেখতে পারবে আমরা এই রাইবুলোজ 1,5 ডাইফসফেট কিন্তু বিক্রিয়ার শুরুতেও পেয়েছিলাম। এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5 ডাইফসফেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আবার কিন্তু চলে যাচ্ছে এবং চক্রটি চলছে। তাহলে প্রতিবার এক অণু কার্বন ডাই অক্সাইড এই চক্রে প্রবেশ করে। তাহলে প্রতিবার কয় অণু? এক অণু কার্বন ডাই অক্সাইড এই চক্রে প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়াটি তোমরা লিখে নিয়েছো, এবার একটু মিলিয়ে নাও। 6CO2 প্লাস 12H2O আলো ক্লোরোফিলের সহায়তায় C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2 এক অণু গ্লুকোজ তৈরিতে। তাহলে এই চক্র কতবার চলবে? ঝটপট খাতায় লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ, ক্যালভিন বেনসন কুক। নাম শুনেই নিশ্চয়ই ধরে ফেলেছো তোমরা। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথ আবিষ্কারের জন্য কত সালে? 1961 সালে তিনি নোবেল পুরস্কার পান। ক্যালভিন বেনসন কুক কত সালে? 1961 সালে এই কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের গতিপথ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। এটি মনে রাখবে তোমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলোক নির্ভর পর্যায় এবং ক্যালভিন চক্র। আলোক নির্ভর পর্যায়ে দেখো, আলো এসে ক্লোরোপ্লাস্টে পড়ছে, ক্লোরোফিল অণুতে। এখানে এর সাহায্যে কি হচ্ছে? পানি ভেঙে গিয়ে অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাসে চলে যাচ্ছে। হাইড্রোজেন আয়ন কি হচ্ছে? NADP এর সঙ্গে বিজারিত হয়ে কি হচ্ছে? বিয়োজিত হয়ে NADPH উৎপন্ন করছে। অপরদিকে ইলেকট্রন ADP ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP তৈরি করছে। পাশাপাশি দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার কোষে প্রবেশ করে একটি ধারাবাহিক প্রক্রিয়া শেষে গ্লুকোজ উৎপন্ন করছে, শর্করা তথা কার্বোহাইড্রেট উৎপন্ন করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথে। কার্বন ডাইঅক্সাইড বিজারণের এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট? ঠিক ধরেছ, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট বলেই এই গতিপথ C4 গতিপথ নামে পরিচিত। তোমরা লিখে নাও খাতায়। আর এই যে বিজ্ঞানী দেখতে পাচ্ছ, হ্যাচ, এমডি হ্যাচ ও এমডি হ্যাচের ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সিআর স্ল্যাক, এখানে ছবি যদিও দেয়া নেই। ইনি কি করেছেন? 1966 সালে এই কার্বন ডাই অক্সাইড বিজারণের আবিষ্কারের গতিপথ আবিষ্কারের জন্য আবিষ্কার করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমডি হ্যাচ ও সিআর স্ল্যাক 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ আবিষ্কার করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা ভুট্টা উদ্ভিদ এবং আখ উদ্ভিদ দেখতে পাচ্ছ। ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেন্থাস ইত্যাদি উদ্ভিদ হচ্ছে C4 উদ্ভিদ। C4 উদ্ভিদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, C4 উদ্ভিদ এদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন? C4 উদ্ভিদ এদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন? তোমরা যদি একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এদের পাতাগুলোর উভয় পৃষ্ঠেই কিন্তু সূর্যের আলো পড়ছে। এখানে দেখো আখের পাতাগুলো দেখো খারাপভাবে রয়েছে, ভুট্টার পাতাগুলো, যার কারণে কি হচ্ছে? ও পাতার উভয় পৃষ্ঠে সূর্যের আলো পড়ছে, যার কারণে কি হচ্ছে? C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার C3 উদ্ভিদ থেকে বেশি।
এদের পাতার উভয় পৃষ্ঠে সূর্যের আলো পড়ে তাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো ফটোফসফোরাইলেশন কি, ফটোলাইসিস কি, পানি বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন হয়, C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদ কি। লেখা হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে তোমরা যে সকল গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পেয়েছিলে তা হলো ফটোলাইসিস, কিটো অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝটপট বাড়ির কাজটি লিখে নাও। তোমার বাড়ি থেকে, যেহেতু করোনায় তোমরা এখন বাসায় রয়েছো, অতএব তোমাদের বাড়ি থেকে যে সকল C3 ও C4 উদ্ভিদ দেখতে পাও তার একটি তালিকা তৈরি করবে খাতায়, এবং আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়ের মধ্যে 2টি করে পার্থক্য লিখবে। বিদ্যালয় খুললে আমি তা দেখে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি দেখতে খুব সুন্দর, তাই না? আসলে সুন্দর হলেও এটি মরণঘাতী কোভিড-19 করোনা ভাইরাস। এই মরণঘাতী ভাইরাস থেকে নিজেদের সুরক্ষা করতে হবে, তাই তো ঘন ঘন হাত পরিষ্কার রাখবে, 20 সেকেন্ড ধরে হাত ধুবে, নিজে পরিষ্কার রাখবে, পরিবারের অন্যকে হাত ধুতে উৎসাহিত করবে, পরিষ্কার থাকবে, সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখতে সহায়তা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। ধন্যবাদ।